আপনারা দেখছেন উত্তরের দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। লোকসভা নির্বাচনে পাহাড়ের আসন জিতবই, পাহাড়ের মানুষ জবাব দেবে বিজেপিকে, হুঙ্কার অনিতের। 100 দিনের কাজের টাকায় কাটমানি, চাঞ্চল্য ছড়ালো মালদা চাঁচলে। বড়সড় সাফল্য ডিআরআই এর, 7 কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার 2। এখন সংবাদ বিস্তারে। পাহাড়ে পুরসভা ও জিটিএ দখল করার পর এবার লোকসভা আসনকে পাখির চোখ করেছে অনিত থাপা। তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে এই নির্বাচনের বৈতরণী পার করতে চায় অনিতের দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। জয় নিয়ে নিশ্চিত অনিত। বৃহস্পতিবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে অনিত থাপা বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পূরণ করেনি। বিজেপির সাংসদও পাহাড়ের সমস্যা সমাধান করতে ব্যর্থ, তাই এবার পাহাড়ের মানুষ বিজেপিকে জবাব দেবে। পাশাপাশি জয়ের ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। ফায়দা নেক্সট ভোটার দেখবে। এবার আপনিও জানেন পাহাড় পজিশন কি রকম আছে। একটু পঞ্চায়েত ইলেকশন দেখে আমি পুরা বিজেপি মতলব পুরা ওনার অন্য দলের কাছে মিলে ভোটে দাঁড়াইতো। আমরা বিজেপি পার্টি 90% ভোটে লিড করছো। तो और सिचुएशन अखैन सिचुएशन इज वेरी डिफरेंट। देखेंगे अभी 2026 भी आएगा, 2015 भी आया, 2016 भी आया। प्राइम मिनिस्टर नहीं सका कर रहे, वो क्या करेंगे? तो प्राइम मिनिस्टर ने बोला था तो गोरखा का सपना मेरा सपना बोल के चला गया था, लेकिन प्राइम मिनिस्टर ने सही किया। हम लोगों ने समझने में गलत किया कि उसने सपना बोला था, कहाँ भी हम लोग विपना में बोला था, उसने सही बोला था, लेकिन समझने में हम लोगों ने गलत किया। আগামী 9 তারিখ শিলিগুড়িতে সভা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাওয়াখালী মাঠে চলছে জোর কদমে প্রস্তুতি। মাঠ পরিদর্শনে গেলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি সহ এসপিজির আধিকারিকেরা। বৃহস্পতিবার মাঠের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপি নেতৃত্বরা। একই সাথে এসপিজির আধিকারিকেরাও সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। জানা গিয়েছে মূল মঞ্চ তৈরি করার কাজ চলছে জোর কদমে। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে সভাস্থলে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলে জানা গিয়েছে। প্রবেশের জন্য একাধিক গেট করা হবে বলে জানা যায়। সভাস্থলের পাশেই করা হচ্ছে হেলিপ্যাড। এদিন স্নিফার ডগ দিয়েও এলাকা পরিদর্শন করানো হয়। সভার দিন ওই এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানা যায়। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সেই নাবালিকার দিদিমার প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে 60 বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ডিএস কলোনি এলাকায়। ধৃত বৃদ্ধের নাম ধরণীকান্ত রায়। জানা যায় ওই নাবালিকার দাদুর মৃত্যুর পর তার দিদিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত। তারপর থেকে দিদিমার সাথেই তাদের বাড়িতেই বসবাস শুরু করে সে। ওই নাবালিকাও তার মায়ের সাথে দিদিমার বাড়িতেই থাকে। অভিযোগ, বিগত 2 মাস ধরে 15 বছর বয়সী ওই নাবালিকার ধর্ষণ করে আসছে অভিযুক্ত। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে বুধবার। নাবালিকার মা তাকে জিজ্ঞাসাবাদ করায় সম্পূর্ণ ঘটনা মাকে জানায় সে। তারপরেই নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। মালদা যাওয়ার আগে আগরতলা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন বিমানবন্দরে নেমে সন্দেশখালী নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই সন্দেশখালী নিয়ে মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জানা যায় বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে মালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মালদায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সভা রয়েছে তার। পাশাপাশি কার্যকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। শুক্রবার সড়ক পথে মালদা থেকে বাগডোগরা ফিরে বিমানে ত্রিপুরা ফিরবেন তিনি। আপনারা দেখেছেন এর আগে মাননীয় প্রধানমন্ত্রী যে এসছেন উনি তো স্টার্ট করেছেন। আমি এসছি এখানে আসলে আমাদের মালদাতে আমার যারা ভারতীয় জনতা পার্টির মানে যারা কার্যকর্তারা আছেন ওনাদের সাথে একটু কথাবার্তা বলবো, আর একটা সাংগঠনিক প্রোগ্রাম নিয়ে এসছি। তো আমি আশা করি আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কথা বলেন আর গ্যারান্টিরও গ্যারান্টি দিন, তো সেই বিষয়ে মানে উনার যে চিন্তাভাবনা সেগুলোই আমরা যারা কার্যকর্তা আছে ওদের সাথে বসে কথা বলবো। না কি বলবো, আপনারা তো সবাই জানেন সন্দেশখালী থেকে শুরু করে সব জায়গায় বিগত কয়েক বছর ধরে যা হচ্ছে সেটা তো বাঞ্ছনীয় নয়।
তো সেই বিষয়গুলো তো আমরা সবাই। লোকসভা নির্বাচনের আগে অস্ত্রসহ দুজন পাচারকারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। বৃহস্পতিবার 18 মাইল এলাকা থেকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি বিশেষ দল। পুলিশ সূত্রে খবর, দুজন পাচারকারীর নাম আব্দুল রাহু আনসারি এবং মোহাম্মদ আব্দুল কালাম। তাদের একজনের বাড়ি ইংরেজবাজার থানা এলাকায় এবং অপরজনের বাড়ি ঝাড়খণ্ডে। বুধবার রাতে তাদের থেকে 7mm পিস্টল এবং 2টো ম্যাগাজিন এবং 1 রাউন্ড কার্তুজ পাচারের জন্য সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 1 রাউন্ড কার্তুজ সহ 7mm পিস্টল। এরপরেই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। বাড়ি থেকে চুরি যাওয়া লোহার সামগ্রী উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 3 জন। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের পোড়াঝাড় এলাকায়। জানা গেছে, বুধবার ফুলবাড়ি 1 নম্বর অঞ্চল পোড়াঝাড় এলাকার একটি বাড়ি থেকে লোহার গ্রিল সহ লোহার একাধিক সামগ্রী চুরি যায়। ঘটনার পরেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কাওয়াখালী এলাকার একটি বাড়ি থেকে অভিযান চালায় পুলিশ এবং উদ্ধার হয় সমস্ত জিনিস এবং সেখানে 3 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রনি মজুমদার, অঙ্কুর দাস, নিখিল সাহা। এরা প্রত্যেকেই মাটিগাড়া এলাকার বাসিন্দা। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। 100 দিনের কাজের টাকা ঢুকতেই কাটমানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা চাচল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর বসন্তপুর গ্রামে। দুর্নীতির অভিযোগ পেয়ে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল কেন্দ্র সরকার। বারবার বঞ্চনার অভিযোগ তুললেও হিসাব দেয়নি রাজ্য সরকার বলে অভিযোগ। ভোটের আগে সেই বকেয়া মেটাচ্ছে রাজ্য, যার মধ্যে ফের দুর্নীতির ছায়া। শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠল সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছে শ্রমিকদের পরিবার, যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে সুপারভাইজার। আমার অভিযোগ যে টাকাটা সবসময় চাইতে আসছে, মারধর করছে, গালাগালি করছে। হ্যাঁ, টাকা না দিলে আবার ঠ্যাং ভেঙে দিবে। আমার টাকা চাইছে ও সুপারভাইজার, ও টাকা ঢুকাইছে বলে নিজে বলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাবে ও কেন? টাকাটা তো ঢুকেছে রাজ্য সরকার। রাজ্য সরকার তো ও সে কেন টাকা চাইছে যে আমার টাকা তোমাকে দিতে হবে, টাকা না দিলে ঠ্যাং ভেঙে দিব। হ্যাঁ, মানে তোমার উপর অত্যাচার করব, হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে। জোর করে বলছে, স্বামী স্ত্রী দুজনাই বলছে এটা আমার টাকা, আমি ঢুকিয়েছি, আমি পাবো, তোরা আমাদেরকে তুলে এনে দে। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম গেটের সামনে বসে থাকছে, লাঠি নিয়ে বসে থাকছে, টাকা তুলে এনে দে। 24 ঘন্টার কালকে টাইম দিয়েছিল যে কালকে 24 ঘন্টার মধ্যে যদি টাকা তুলে এনে না দেওয়া হয় তো সন্ধ্যার সময় বুঝতে পাবি। কালকে তো না, এটা পরশু দিনের ঘটনা। পরশু দিনে মারধর করেছিল, কালকে সারাদিন এরা কেউ মানে ঘর থেকে বের হয়নি, একদমই বের হয়নি। ও শুধু ওদেরকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে বাড়ির সামনে, যেদেরকে ধরবো, মারবো, এমনকি এও করবো। বছর বাদ আমার কাজ করেছিলাম, টাকা ঢুকেছে আমার অ্যাকাউন্টে, টাকা ঢুকেছে। ওই আমার কাছ থেকে টাকা চাইছে 4,000, আমার 8,000 টাকা ঢুকেছে। সুপারভাইজার বলছে যে টাকা না দিলে পরে বাড়িতে থাকতে দিব না, মারবো, মার্ডার করে দিব। আমার 4টার মধ্যে যেন টাকা দিতে চাই, না দিলে পরে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। আমি টাকা দিয়েছি, আমার জব কার্ডের আছে, আমি মেহনত করেছি, গরিব মানুষ, আমি টাকা পেয়েছি। তাহলে আমার কত অত্যাচার করেছে আমাকে বাড়িতে চলে। সাহেব আলী। কে টাকা দিয়েছে এটা আপনাকে? দেখেন, আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে, খবর আছে, যত এনার্জিসে ইন্ডিয়ান এনার্জিসে কাজ হচ্ছে সবটাতে দুর্নীতি হচ্ছে। যে সুপারভাইজার যাকে অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়েছে, দেখা যাবে সে ও নিজের কোনো ব্যক্তিকেই ঢুকিয়েছে, তার কমিশন খাওয়ার জন্য টাকাটা ঢুকিয়েছে। এবার তার কাছ থেকে কমিশন পাচ্ছে না, তাই নিয়ে ওদের গণ্ডগোল। এবার কমিশনটা যদি পেয়ে যায় তো গণ্ডগোল নাই। কেন মমতা ব্যানার্জির যত এনার্জিসে কাজ হয়েছে সব দেখবেন সুপারভাইজাররা নিজের লোকদেরকে, পরিবারের লোকদেরকে বা আত্মীয় স্বজনকে পাইয়ে দিয়েছে। এবার সেখান থেকে ভাগের হিসাব হয়েছে, যে ভাগগুলোর হিসাব না পাওয়ার জন্যই ওদের মধ্যে গণ্ডগোল লেগেছে, আর কোনো বিষয় নেই। এটা নিয়ে অবশ্যই প্রশাসনিকভাবে যেটা তদন্ত নেওয়া করা হবে, এবং যদি সত্যি কেউ দিনমজুরদের টাকা চেয়ে থাকে বা নিয়ে থাকে ওদের কাছ থেকে জোরপূর্বক, তাহলে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে এবং তার যে পোস্টে আছে সে পোস্টে যেতে পারে। সে কি টাকা দিতে বাধ্য? কোনো শ্রমিককে টাকা দিতে বাধ্য হয়ে কোনো তো নাই?
না না, শ্রমিক টাকা দেবে কেন? ওর 100 দিনের কাজের মজুরি কাজ করেছে বলে টাকা পেয়েছে, কাউকে টাকা দেওয়ার কোনো ব্যাপার নয়। এবং জেলা প্রশাসন থেকে আমাদের বারবার অফিসিয়াল লেভেলে বলা হয়েছে, জিপি লেভেলে বলা হয়েছে যে এই সব অভিযোগ যারা যুক্ত হবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত তাদের ব্যবস্থা নেওয়া হবে। আমি অ্যাকচুয়ালি ওর কাছে জায়গা কিনেছিলাম 2 কাঠা মাটি, মানে 4 লাখ টাকা বিঘা হিসাবে 40,000 টাকা ওকে আমি টাকা দিয়ে দিয়েছি, কিন্তু এখনও অবধি আমাকে রেজিস্ট্রারি দেয়নি। রেজিস্ট্রারির কথা বলতে গিয়ে আমি বললাম যে আমাকে রেজিস্ট্রারি দাও, আমি এখন বাড়িতে আছি, আমি রেজিস্ট্রারিটা করে নিব। তো না, রেজিস্ট্রারি দিব না, এখন আমি রেজিস্ট্রারি দিব না। তো আমি বললাম যে রেজিস্ট্রারি কেন দিব না? বলছে না, এখন দিব না রেজিস্ট্রারি। তো আমি বললাম যে তুমি যদি রেজিস্ট্রারি আমাকে না দাও একান্ত, তাহলে আমি যেই টাকাটা তোমাকে দিয়েছি জমির মারফতে আর কি 40,000 টাকা, সেই টাকাটা তুমি আমাকে স্বেচ্ছায় ব্যাক করে দাও, আমিও স্বেচ্ছায় তোমার জমি আমি ছেড়ে দিব। তো এই টাকা চাইতে গিয়ে ও উল্টা আমাকে ক্লেম লাগাচ্ছে যে তুমি এনআরজিএসের টাকা আমার কাছে চাইছো বাই প্রেসার দিয়ে। আপনি কি চেয়েছিলেন? না, যে সমস্ত অভিযোগ উঠছে কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা। কেন গ্রামবাসীও তো অভিযোগ করছে? না, গ্রামবাসীরা সে করতে পারে, কে কী করছে না করছে। আপনি কি এই ব্যাপারে কি কোনো কিছু কোথাও দ্বারস্থ হবেন? হ্যাঁ, অবশ্যই হব। মিথ্যা ক্লেম লাগালে আমি তো অবশ্যই দ্বারস্থ হবো, আমার প্রমাণ আছে। আপনার নাম? আমার নাম এক্সে সাহেব। হ্যাঁ, সুপারভাইজার কাজ করি। পাহাড়ে বসবাসকারী শ্রমিকদের শিলিগুড়িতে এসে থাকার জন্য শ্রমিক ভবন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আনুষ্ঠানিকভাবে সেই ভবনের শিলান্যাস করলেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুর শ্রমিক ভবন কমপ্লেক্সে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই কাজের সূচনা করা হয়। জানা গিয়েছে 14,24,31,633 টাকা ব্যয় করে এই শ্রমিক ভবন নির্মাণ করা হয়। 100 শয্যা বিশিষ্ট এই শ্রমিক ভবন নির্মাণ হলে সামান্য খরচেই পাহাড়ের শ্রমিকরা এই ভবনে থাকতে পারবেন। এদিন অনুষ্ঠানে অনিত থাপা ছাড়া উপস্থিত ছিলেন জিটিএর ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান সহ জিটিএ ও শ্রমিক দপ্তরের আধিকারিক ও সদস্যরা। ये श्रमिक भवन है, हम लोगों ने पहाड़ का जितना भी कमान का लोग है उधर में, आदिवासी गोरखा जितना भी सब लोग इधर में बच्चा लोग पढ़ने के लिए आता है, ट्रीटमेंट के लिए आता है, उन लोगों को बैठने की जगह भी नहीं है, बहुत होटल में वो लोग अफोर्ड नहीं कर सकता, इसलिए हमने उन लोगों को जीटीए के इलेक्शन टाइम में कमिट भी किया था श्रमिक भवन हम लोग बनाएंगे बोल के। गवर्नमेंट को सब प्रपोजल भी भेजा था, गवर्नमेंट को भी अप्रूवल दे दिया, लैंड भी अलॉकेट हो गया, फंड भी हो गया, टेंडर भी हो गया। सो इसलिए हम लोग ये बड़ा अचीवमेंट हम लोग पहाड़ के लिए। ইন্দো মায়ানমার সীমান্ত দিয়ে ভারতের এই বিপুল পরিমাণ সোনা পাচারের ছক ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 7,54,00,000 টাকার অবৈধ সোনা উদ্ধার করে ডিআরআই এর আধিকারিকেরা। ঘটনায় গ্রেপ্তার 2 জন। ধৃত মঞ্জিত ও অঙ্কিত দুজনেই হরিয়ানার বাসিন্দা। ডিআরআই সূত্রে জানা গিয়েছে ইন্দো মায়ানমারে মোহর সীমান্ত দিয়ে ওই সোনা ভারতে ঢোকে। মণিপুরে হাতবদল হওয়ার পর ওই 2 পাচারকারীর কাছে পৌঁছায়। এরপর 2 পাচারকারী 4 চাকা গাড়িতে করে সোনার বিস্কুটগুলো পাচারের উদ্দেশ্যে রওনা দেয়। খবর মতো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ঘোষপুকুর টোল গেটের কাছে ফাঁদ পাতে ডিআরআই আধিকারিকেরা। এরপর গাড়িটি টোল গেটের কাছে পৌঁছতেই আধিকারিকরা সন্দেহভাজন অবস্থায় দাঁড়ানোর নির্দেশ দেয়, কিন্তু পাচারকারীরা ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ডিআরআই আধিকারিকদের 3টে টিম পাচারকারীদের গাড়ির পেছনে ধাওয়া করে। বিহারের ডালখোলা পূর্ণিয়া হয়ে পালানোর পরিকল্পনা ছিল তাদের, তবে তার আগেই বিহারের আরহারি জেলার নারপতগঞ্জের পাচারকারীদের ধরে ফেলে ডিআরআই। এরপর ধৃতদের আটক করে নিয়ে আসা হয় শিলিগুড়ি কার্যালয়ে। সেখানে গাড়িতে তল্লাশি চালানোর পর ডাস বক্সের এলইডি স্ক্রিনের পেছনে একটি কাঠের বক্সে সিজ করা অবস্থায় 70টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপর ওই 2 জনকে গ্রেফতার করে ডিআরআই। উদ্ধার হওয়া সোনা ওজন 11 কেজি 650 গ্রাম। বিস্কুটগুলোর ওপরে অস্ট্রেলিয়া ও রাশিয়ার কারখানার চিহ্ন খোদাই করা ছিল। শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজভাষা সম্মেলন। বৃহস্পতিবার শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানান ভারত সরকারের রাজভাষা বিভাগের গৃহ মন্ত্রণালয়ের আধিকারিকেরা। জানা গিয়েছে শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন এক বেসরকারি হোটেলে এই সম্মেলন আয়োজিত হয়। পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতের জন্যই সম্মেলনটি করা হবে।
রাজভাষা হিন্দির প্রচার প্রসারের জন্যই যারা উল্লেখজনক ভূমিকা পালন করছে তাদের সম্বর্ধিত করা হবে। সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। आप जानते हैं कि संविधान के अनुच्छेद 343 के अनुसार संघ की राजभाषा हिंदी और लिपि देवनागरी है और अनुच्छेद 351 में हिंदी भाषा के विकास के लिए आवश्यक निर्देश दिए गए हैं। अपने संवैधानिक दायित्वों के निर्वहन के क्रम में राजभाषा विभाग गृह मंत्रालय भारत सरकार द्वारा दिनांक 8 मार्च 2024 को सुबह 9:30 बजे से मेफेयर रिजॉर्ट सिलीगुड़ी में पूर्व एवं पूर्वोत्तर क्षेत्रों का संयुक्त क्षेत्रीय राजभाषा सम्मेलन का आयोजन किया जा रहा है। इस समारोह में माननीय गृह राज्य मंत्री श्री निशीथ प्रामाणिक जी मुख्य अतिथि के रूप में मौजूद रहेंगे। साथ ही में सचिव राजभाषा विभाग गृह मंत्रालय श्रीमती अंशुली आर्या जी के सहित केंद्र सरकार और केंद्रीय कार्यालयों के वरिष्ठ अधिकारी और कर्मचारी भी उपस्थित रहेंगे। राजभाषा के क्षेत्र में उत्कृष्ट कार्य के निष्पादन हेतु पुरस्कार विजेताओं को प्रमाण पत्र तथा शील्ड देकर सम्मानित किया जाएगा। आपसे अनुरोध है कि इस समारोह में शामिल हों तथा इस कार्यक्रम का अधिक से अधिक प्रचार प्रसार कर संवैधानिक दायित्वों का निर्वहन करने में सहयोग करें। প্রার্থী তালিকা ঘোষণা না হতেই ফ্লেক্সে লোকসভা প্রার্থী হিসেবে ঈশা খান চৌধুরীর নাম লিখে কর্মী সম্মেলনের আয়োজন করলো কংগ্রেস। এদিকে এখনো মালদা জেলা কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা হয়নি। তার আগে কংগ্রেসের প্রার্থীর নাম ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরাকে কেন্দ্র করে তীব্র জল্পনা শুরু হয়েছে দক্ষিণ বাংলায়। ব্লকে ব্লকে শুরু হয়েছে কংগ্রেসের নির্বাচনী কর্মী সম্মেলন। 5 দিন এই কর্মসূচি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৈষ্ণবনগরে প্রমোদ ভবনে এই সম্মেলন আয়োজিত হয়। আর সেখানেই ঈশা খান চৌধুরীকে দক্ষিণ মালদার প্রার্থী হিসেবে ঘোষণা করে জেলা কংগ্রেসের নেতৃত্ব। তাকে বিপুল ভোটে জয় করার জন্য আহ্বানও জানানো হয়। ক্যান্ডিডেট তো আমাদের পার্টির মধ্যে ডিক্লেয়ার করে এআইসিসি দিল্লি আমাদের ভাইতারান আমার নাম প্রস্তাব হয়েছে। মানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছে ডালবাবু, উনি আমার নাম পাঠিয়েছেন পিসিসি এর কাছে, পিসিসি আবার এআইসিসিকে পাঠিয়ে দেয়। তো আমার নাম প্রস্তাব হয়েছে, আমার নাম ফাইনাল হয়ে এআইসিসি ফাইনাল করে দেয়। এখন এখানে অনেক মানুষ হয়তো আমাকে চায়, সেটা আলাদা ব্যাপার, সেটা ওরা ওদের সেন্টিমেন্টাল ব্যাপার ওরা বলছে, ওটা হচ্ছে আলাদা। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। লোকসভা নির্বাচনে পাহাড়ের আসন জিতবই, পাহাড়ের মানুষ জবাব দেবে বিজেপিকে, হুঙ্কার অনিতের। 100 দিনের কাজের টাকায় কাটমানি, চাঞ্চল্য ছড়ালো মালদা চাঁচলে। বড়সড় সাফল্য ডিআরআই এর, 7 কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার 2। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।